ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন রংপুরে জানালেন সিইসি। বললেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, ড্যাবের জাতীয় সম্মেলনে বললেন তারেক রহমান। গণতন্ত্রের ভিত শক্তিশালী করার তাগিদ। দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় 7 জনের 2 দিন করে রিমান্ড। ছিনতাইয়ের ভিডিও করাই খুন বলছে পুলিশ। বিচার দাবিতে বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির ম্যারাথন বৈঠক। আবাসিক হলে ছাত্র রাজনীতি না রাখার আগের সিদ্ধান্তই বহাল। নতুন রোডম্যাপের কথা জানালেন ভিসি। 17 জুলাইয়ের যে সমঝোতাটা হয়েছিল তার আলোকে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতরা এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। অবচেতনে শিশুরা অভিভাবকদের বলছে নানা কথা। যে এটা যদি স্বপ্ন হইতো, স্বপ্নটা ভাঙতেছে না কেন? এই দুঃস্বপ্নটা ভাঙে না কেন? তো হাত পুড়ে গেছে, করবো। নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন। পাহাড় নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, এবারে যাব পুরো খবরে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া তিনি আরও জানান, নির্বাচনে এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোটে আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে বিভাগের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্ন ছিল, কবে হবে নির্বাচন, কেমন হবে পরিবেশ? উত্তরে সিইসি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় সংসদ নির্বাচন। বলেন, বিশৃঙ্খলার কোনো সুযোগই থাকবে না। সুন্দর ক্রেডিবল ইলেকশনে যা যা করা দরকার তার সবই করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। এর আগে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিইসি। নির্বাচন সুষ্ঠু করতে বিগত নির্বাচন প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তাদেরকে যথাসম্ভব বাদ দিয়ে নতুন কর্মকর্তা সংযুক্ত করা হবে বলেও জানান তিনি। ইট ইজ আন্ডার আওয়ার অ্যাক্টিভ কনসিডারেশন যে আমরা যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। ভোট এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, ভোটের দিন আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে। ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবেও বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া এআই এবং সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাই না করে বিশ্বাস না করারও আহ্বান জানান তিনি। আমার যতটুকু জ্ঞান আছে বাংলাদেশের অবস্থা। সরকার মাধারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিকল্প নেই বলছেন নির্বাচন বিশ্লেষকরা। তাদের অভিমত, এটি কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে আইন সংশোধন করে মনোনয়ন চূড়ান্ত এবং প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণের সময়সীমা 30 দিন করার পরামর্শ বিশ্লেষকদের।
ভোটাধিকার প্রবাসীদেরও সাংবিধানিক অধিকার, কিন্তু বাস্তবে সেই অধিকার চর্চার সুযোগ কখনোই পাননি রেমিটেন্স যোদ্ধারা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার কয়েকটি দেশে প্রবাসীরা প্রতীক সম্বলিত পোস্টার ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। নিবন্ধিত দলগুলোর সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত 10টি প্রতীক দেয়া থাকবে সেই ব্যালটে। পোস্ট অফিসের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের জন্য 3 সপ্তাহ সময় দেয়া হবে। প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা। তবে কোনো দল প্রার্থী না দিলেও সেই প্রতীক ব্যালটে থেকে যাবে, যা বিভ্রান্তি তৈরি করতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। মানুষের মধ্যে সন্দেহ জাগানো, সন্দেহ সৃষ্টি হওয়া অমূলক নয়, অনেক ক্ষেত্রে স্বাভাবিক। তাই নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে সেই সন্দেহগুলো অমূলক বলে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়। এটা দিয়ে যেন কোনো রকম কারচুপি না হয়। যদি প্রভাবিত হয় কোনো রিটার্নিং অফিসার, সেই ক্ষেত্রে তিনি ইচ্ছা করলে ব্যালটগুলোর টাইমিংয়ের ক্ষেত্রে দেখাতে পারে যে না, আমি 12টায় না, আমি 1টায় এটা রিসিভ করেছি। এরকম একটা ফাঁক থেকে যায়, কিন্তু আমার ধারণা এবারকার ইলেকশনে এই ফাঁক ফোকর থাকার কথা না। প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার পাঠানোর পরামর্শ তাদের। রাখতে হবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। 5-6টা রেজিস্টার পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে বা জোট গ্রহণ করছে, তা সেরকম ক্ষেত্রে প্রতীক বরাদ্দের পর থেকে ভোট গ্রহণের সময়সীমাটা বাড়ায়ে 30 দিন করত, এবং যারা জেনুইন ক্যান্ডিডেট হবে, চূড়ান্ত ক্যান্ডিডেট হবে, তাদের প্রার্থীর নাম এবং প্রতীক এটা দিয়েই পাঠানো, ডিপ্লোম্যাটিক ব্যাগে ওই দেশে পাঠাই দিয়ে ওইখান থেকে পোস্ট করে দিতে পারত। তবে কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। বলেন, বিগত সরকার ও কমিশনের অনাগ্রহের কারণেই এতদিন ভোটাধিকার বঞ্চিত ছিল রেমিটেন্স যোদ্ধারা। বহু বছর থেকে বলা হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয় নাই, তো হতে হবে। এটা আমাদের অগ্রাধিকার, প্রধান উপদেষ্টার অগ্রাধিকার। অতীতের অভিজ্ঞতা বদলে এবার সত্যি প্রবাসী ভোটে প্রাণ ফিরবে কিনা তার উত্তর মিলবে ব্যালট ফেরার পরেই। প্রথমবারের মতন হলেও অনেক অসুবিধার মধ্যেও এই কাজটা চালু হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের মানুষ পরিবর্তন চায়, তাই দেশ এবং রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার তাগিদ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব ক্ষেত্রে সঠিক এবং স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা গেলে জবাবদিহিতা এবং গ্রহণযোগ্যতা অর্জন সম্ভব। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে কথা বলেন তিনি। আর ওষুধ শিল্প বন্ধ হওয়ার উপক্রম হবে এমন নীতি প্রণয়ন থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে একদিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ, আরেকদিকে নানা পরিষদের নামে স্লোগান। দেয়ালে ঝুলছে বিভিন্ন প্রার্থীর পরিচিত সম্বলিত ফেস্টুন। এ যেন চিরচেনা নির্বাচনী পরিবেশের আগেই আরেক ভোটের উত্তাপ। দীর্ঘ 6 বছর পর আয়োজন করা হয় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কাউন্সিল। প্রায় 3000 কাউন্সিলরের এই সংগঠনের নির্বাচনে লড়াই করছে সাবেক 2 সভাপতি একেএম আজিজুল হক ও হারুন আল রশিদের নেতৃত্বে 2 প্যানেল। ভোটের আগে সাধারণ সভায় বিএনপি মহাসচিব বলেন, পারস্পরিক হিংসায় ধ্বংস হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন সেক্টর। সমালোচনা করেন দেশের ওষুধ শিল্প নিয়ে সরকারের উদ্যোগের। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে। বলেন, এতদিন নানা সীমাবদ্ধতার কারণে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করতে পারেনি বিএনপি। 50 বছরেও বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সংস্কারের ৯৯%ই বিএনপির ৩১ দফায় রয়েছে। ক্ষমতা এলে সবাইকে নিয়ে সংস্কার প্রক্রিয়া শেষ করবে তার দল। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার 99% রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় ২.৫ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো। আসুন না, আমরা জানি সব সমস্যার সমাধান হবে না, তারপরেও চেষ্টা তো করি, শুরু তো করি। এ সময় খালেদা জিয়ার চিকিৎসায় দেশের চিকিৎসকদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তারেক রহমান। আমরা তো অন্তত শুরু করি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আগামী নির্বাচনে জনগণের রায় পেলে সকলে মিলে ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করা হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে শনিবার দ্বিতীয় দফায় গণতন্ত্র মঞ্চ সহ মোট ১৮টি দলের সাথে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকেল থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ৯:১৯টায়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্যে তারেক রহমান দীর্ঘদিন রাজপথে একসাথে আন্দোলন সংগ্রামের জন্য দলগুলোর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল, তবে ছাত্র শিবির দেখছে ইতিবাচকভাবে। এদিকে রাতে ঘোষিত মৌখিক সিদ্ধান্ত নিয়ে দিনভর বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি। উপাচার্য জানিয়েছেন, হলে রাজনীতি না রাখার সিদ্ধান্ত বহাল থাকছে। সিদ্ধান্ত কার্যকরে রোডম্যাপ তৈরিতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বেরিয়ে আসে নারী শিক্ষার্থীরাও। তোপের মুখে হল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের কথা জানান প্রক্টর। হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না। এই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে শনিবার দিনভর বৈঠক করে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি, যেখানে উপাচার্য, ২ উপ উপাচার্য, প্রক্টর সহ সব হলের প্রভোস্ট অংশ নেন। সন্ধ্যায় বৈঠক শেষে উপাচার্য জানান, আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করা হবে। ১৭ জুলাইয়ের যে সমঝোতাটা হয়েছিল তার আলোকে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। সেটি বাস্তবায়ন করবার জন্য এখন আমাদের যে কর্মপন্থা নির্ধারণ করতে হবে, এটা অনেক খুঁটিনাটি বিষয় আছে, আইনগত বিষয় আছে, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, সামনে যেহেতু ডাকসু আছে, আমরা সবাই ডাকসুর ব্যাপারে আগ্রহী, ছাত্র সংগঠনের বড় একটা দাবি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। তবে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পক্ষে ছাত্র শিবির আর বিপক্ষে ছাত্রদল ও বাম সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ ১৯৭৩ সালের, সেখানে কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার এখতিয়ার কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিপীড়ন কিংবা জবরদস্তিমূলক রাজনীতি করছে কিনা সেটি বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু এখতিয়ার আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাইব তারা কোন এখতিয়ার বলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই। আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে। এদিকে ছাত্রদলের যে হল কমিটি ঘোষণার পর প্রতিবাদ হলো ক্যাম্পাসে। বিকেলে ছাত্রদলের সেই ঘোষিত কমিটির সবাই ক্যাম্পাসে মিছিল বের করে, যেখানে ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায় ছাত্র সংগঠনটি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিকতা করতে গিয়ে এই হত্যার শিকার হয়েছেন গাজীপুরের আসাদুজ্জামান তুহিন। ছিনতাইকারীদের ভিডিও করায় প্রাণ দিতে হয়েছে তাকে। হত্যাকাণ্ডে জড়িত ৮ আসামি গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার। তুহিনকে সুরক্ষা দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। এদিকে এই হত্যায় জড়িত কেটু মিজান সহ ৭ আসামিকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তায় শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। সিসি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট। সেই ফুটেজের সূত্র ধরে ৮ জনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। সারাশি যৌথ অভিযান চালিয়ে এদের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ আর ২ জনকে গ্রেপ্তার করে র‍্যাব ১। এরা সবাই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। আসামি গ্রেপ্তার করা আছে, চাপাতি উদ্ধার করা আছে। আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে, প্রত্যক্ষদর্শী আছে। ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশা, তার আমরা 161 নিয়েছি, 164 করাবো। আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। জিএমপি কমিশনার জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী। হানি ট্র্যাপের মতো ফাঁদে ফেলে বাদশা মিয়া নামে একজনকে। এক পর্যায়ে ওই ব্যক্তিকে কোপানোর দৃশ্য ভিডিও করেন তুহিন। তাতেই ক্ষিপ্ত হয়ে খুন করা হয় এই সাংবাদিককে। এলোপাতারি যখন বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। গাজীপুরে অপরাধ বাড়ছে, পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাব দেন পুলিশ কমিশনার। কমিশনার জানান, ৫ আগস্ট পুলিশ হত্যার ঘটনায় বাহিনীর অনেকে এখনো ট্রমার মধ্যে আছেন। পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ। সেই ট্রমাটাইজ পুলিশকে গিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান, সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না। আমরা কাজ করছি, আমরা দেখাচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ। গাজীপুর আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাশকতার চেষ্টা করছে, সেদিকে নজর দিতে গিয়ে নাগরিকদের নিরাপত্তা ঘাটতির কথা জানান কমিশনার। আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কাজ করতে চাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, গাজীপুর। এদিকে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছেন সাংবাদিকরা। সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন হয়। অংশ নেন জেলার সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। হত্যায় জড়িত সকলকে গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সাতক্ষীরাতেও তুহিন হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে শহরে নিউ মার্কেট চত্বরে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এই দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে মানববন্ধন হয়েছে বগুড়াতেও। সকালে বিক্ষোভ সমাবেশে বক্তারা তুহিন হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানান। তারা বলেন, দেশে সাংবাদিক হত্যার বিচার হয় না বলেই বিভিন্ন প্রান্তে তাদের উপর হামলার পাশাপাশি নৃশংসভাবে হত্যার ঘটনাও ঘটছে। এদিকে মানববন্ধন হয়েছে সুনামগঞ্জেও। সকালে পৌর শহরের আলফাত স্কয়ারে জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশ নেন জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকেরা। সকালে ভাঙ্গা বাস স্ট্যান্ডের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইন পাশ করতে হবে। হাসপাতালের বিছানায় আধো মেলা চোখে কেউ বলছেন, মা, আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে, রেডি করে দাও। বিভ্রান্ত কণ্ঠে কারো আকুতি, টিফিন বক্সে প্রিয় খাবারটি দিতে ভুল যেন না হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়া যুদ্ধ বিমানের আগুন পোড়া শরীরে আহত শিশুরা চেতন অবচেতনে বলছেন এসব। মানসিক ট্রমা আর শারীরিক অসুস্থতা কাটিয়ে দুরন্ত জীবনে ওরা ফিরবে, এই প্রত্যাশা স্বজন শুভাকাঙ্ক্ষীদের। আলমিন হক অহনের রিপোর্টে বিস্তারিত। ওর খুব শখ ক্যাড কলেজে পড়বে। ও বলেছিল, মামা আমার তো হাত পুড়ে গেছে, আমি ক্যাড কিভাবে করবো। প্রতিদিনই প্রিয় ভাগ্নি মেহেরিন মামা ফাহাদকে এভাবেই তার আকাঙ্ক্ষার কথা বলছেন। কবে সে ফিরবে ঘরে? প্রশ্ন, স্কুল মাঠের দুরন্ত দিন মিলবে কি এই পোড়াদেহ নিয়ে? ওর হাত দেখে আর কানাকাটি করে যে মামা আমাকে তো এই অবস্থা ক্যাডে নিবে না। চতুর্থ শ্রেণী পড়ুয়া মেহেরিনের মতো আরও 23 শিশু ভর্তি আছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে 6 জনের অবস্থা খুব একটা ভালো নয়।
সিভিয়ার ক্যাটাগরিতে 5 জন রোগী আছে, একটা রোগী ক্রিটিক্যাল আছে। এই 6 জন রোগীকে নিয়ে আমাদের স্টিল আমরা ফাইট করছি। ইউকে থেকে কিছু ডাক্তার এবং নার্স আসছেন, ওনারা আমাদের পরবর্তী যে কার্যক্রম রিহ্যাবিলিটেশনের একটা ব্যাপার আছে, তার সাথে আমাদের আইসিইউর কিছু উন্নতির যে বিষয় আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের কিছু পরামর্শ। আহতদের সবাই মানসিক ট্রমায় ভুগছেন, একই সাথে রোগীর স্বজনরাও বের হতে পারছেন না এই বিপর্যয় সময় থেকে। যে এটা যদি স্বপ্ন হইতো, স্বপ্নটা ভাঙতেছে না কেন? এই দুঃস্বপ্নটা ভাঙে না কেন? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের 3 জন ও ঢাকা মেডিকেলের মানসিক রোগ বিভাগের 2 জন করে চিকিৎসক প্রতিদিনই সেবা দিচ্ছেন আহতদের। একেবারে নিয়মিতভাবে 3 বেলা করে তাদেরকে মানসিকভাবে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা চিন্তা করে তাদেরকে থেরাপি দেওয়া হচ্ছে। বোথ অ্যাটেন্ডেন্ট মানে তাদের পেশেন্টদের গার্ডিয়ান এবং পেশেন্ট সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু অব্যাহত আছে এবং এটা থাকবে যতদিন পর্যন্ত এই সমস্যাটা থাকবে। এই হাসপাতালে এখন পর্যন্ত 205 জন চিকিৎসা নিয়েছেন। শনিবার পর্যন্ত 3 নারী ও 23 শিশু সহ 26 জন চিকিৎসা নিচ্ছেন। 12 বছর বয়সী এক শিশু আছে আইসিইউতে। এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 5 জন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি আছেন আরও 1 জন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে অনেক আগে থেকেই, আর সেই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় ষড়যন্ত্রকারীরা। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দুপুরে সিরডাপে আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা শীর্ষক গোলটেবিল আলোচনা। উঠে আসে পাহাড়ে সংঘাত, দ্বন্দ্বের ইতিহাস। পাহাড়ে অস্থিরতা টিকিয়ে রাখতে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করার পরিকল্পনা চলছে আন্তর্জাতিকভাবে, এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছে তা টিকিয়ে রাখতে হবে। এই অপশক্তি এখনও বাংলাদেশের জন্য হুমকি বলে সতর্ক করেন তিনি। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। হিল ট্র্যাক্টস নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকে চালু আছে এবং সেটা অনেক পুরনো। সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেজন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো নয়, মূল সমস্যা সশস্ত্র গোষ্ঠীগুলো। বাঙালি ও পাহাড়ির মাঝে বিভেদ দূর করার তাগিদ দেন তারা। আহ্বান এসব গোষ্ঠীগুলোকে নিয়ে রাজনীতি না করার। পার্বত্য চট্টগ্রামকে ভিন্ন চিন্তা করা, আমাদের যারা এইখানে সমতলে বসবাস করি সম্মিলিতভাবে আমরা তাদেরকে সাথে নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করি, তাহলে এটা অবশ্যই সমাধান হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে গণ অভ্যুত্থানের 1 বছরেও দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় অভিযোগ করেছেন বক্তারা। শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে তাদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে নৃগোষ্ঠীদের উপেক্ষা করা হচ্ছে। বৈষম্য নিরসনের বদলে নৃগোষ্ঠীরা নিপীড়নের শিকার হচ্ছে। সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে। আমি দাবি করতে চাই, পার্বত্য শান্তি চুক্তি হলো, কেন সেইটা এখনো বাস্তবায়নের পথে আমরা হাঁটতে পারলাম না? আদিবাসীদের অধিকার, সকল আদিবাসীদের অধিকার আদায় করেই ছাড়বো। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। আদিবাসীদের উপর সকল নিপীড়ন, নির্যাতন বন্ধ করা সহ সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দেশের কোথাও অরাজকতা হলেই সেখানে বিএনপির নাম জড়াচ্ছে একটি পক্ষ, আর এভাবে তারা বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে নয়াপল্টনে গণ অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে আয়োজিত বিজয় সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণঅভ্যুত্থানে শহীদদের যেমন ন্যায্য মর্যাদা দেবে, তেমনি আহতদের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। ভারতের প্ররোচনায় দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বলেন, ভারতের সাথে ষড়যন্ত্রে যোগ দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। দলগুলো ছুতো খুঁজতে ব্যস্ত, কিন্তু জনগণ নির্বাচিত সরকার চায়। জানান, নির্বাচন আর বিচার কাজ একসাথে চলতে পারে। অন্তর্বর্তী সরকারের সবাই সৎ নয় বলেও মন্তব্য তার। কয়েকদিন আগে সাংবাদিক তুহিন কে হত্যা করা হলো গাজীপুরে, বলা হলো বিএনপির লোক। আসলে তো না, এখন তো দেখা গেল যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে। দেশের অবস্থা কিন্তু হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। গাজীপুরের জয়দেবপুরে লাইনচ্যুত হয়েছে ঢাকাগামী ট্রেন। এতে উত্তরবঙ্গের সাথে বন্ধ ট্রেন চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেন পদ্মা রাত 9:45টার দিকে জয়দেবপুর জংশনে প্রবেশ করে। এ সময় পয়েন্টের ভুলের কারণে ব্রডগেজ লাইনে ট্রেনের ইঞ্জিন এবং 2 থেকে 3টি কোচ লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সাথে সব ট্রেন চলাচল। শিববাড়ি রাজবাড়ী সড়কের যান চলাচলও বন্ধ রয়েছে। গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মরদেহের মাথাটিও। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বলেন, পুলিশ এবং র্যাবের যৌথ অভিযানে চট্টগ্রামের হাটহাজারী থেকে সাদেক এবং টঙ্গী পশ্চিম থানাধীন গাছা এলাকা থেকে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী বনমালা এলাকায় প্রধান আসামি সাদেকের বাসার ছাদ থেকে উদ্ধার করা হয় নিহত অলি মিয়ার খণ্ডিত মাথা। এর আগে শুক্রবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে উদ্ধার করা হয় অলি মিয়ার খণ্ডিত মরদেহ। তিনি স্ত্রী এবং 3 সন্তানকে নিয়ে গাজীপুরে ভাড়া বাসায় থাকতেন। আমরা শনাক্ত করার পরে জানতে পারি যে এই দেহটি আসলে নরসিংদী এলাকার করিমপুরের অলি নামে জনৈক ব্যক্তির দেহ। তো আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি। পরিবার সন্ধ্যা নাগাদ আমাদের কাছে পৌঁছলে গতকালকে আমরা তার সম্পর্কে তথ্য নিচ্ছি। আসলে পরিবার আসলে সে কোথায় থাকে, কি করে, এই বিষয়ে কিছুই জানে না। আমরা একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাই। নির্বাচনের সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে না পারলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত, এই মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারও এক ভয়াবহ সংকটের দিকে যাবে বলে শঙ্কা তার। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে ছায়া সংসদের বিতর্ক। সরকারি দলের ভূমিকায় ঢাকা কলেজ আর বিরোধী দলের ভূমিকায় ঢাকা কমার্স কলেজের বিতার্কিকরা। দুপক্ষের বক্তব্য শুনে প্রধান অতিথি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। তার শঙ্কা, আসছে নির্বাচন সুষ্ঠু না হলে দেশ আরেকটি ভয়াবহ সংকটে পড়বে। এই যে একটি দল ক্ষমতায় চলে আসছে, এই ধরনের ধারণা তৈরি হচ্ছে, এটা নির্বাচন পরিচালনা এবং সেই সংশ্লিষ্ট দলের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। আজকে যারা বলছেন নির্বাচন হলে সমস্যার সমাধান হবে, না, নির্বাচন যদি সুষ্ঠু না হয় ভয়াবহ আরেকটা সংকটের দিকে আমাদেরকে নিয়ে যাবে। লেভেল প্লেয়িং ফিল্ড যদি করা না যায়, আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন, কারণ এটা ওনার জীবনের জন্য একটা চিরস্থায়ী কলঙ্ক তৈরি হবে ওনার ক্যারিয়ার। পরাজিত গোষ্ঠী পাশের দেশে অফিস খুলে এদেশের নির্বাচন বানচাল করতে চায়। এজন্য অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টায় তারা লিপ্ত বলে অভিযোগ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যানের। ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের যে দোসররা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবার চেষ্টা করছে, তাদেরকে পুশিন করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হোক। বাংলাদেশ সরকার তাদেরকে তাদের যে যার যতটুকু অপরাধ রয়েছে সে অপরাধ অনুযায়ী তাদেরকে বিচারের ব্যবস্থা করে ভবিষ্যতে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি বাংলাদেশের জনগণই তারা সিদ্ধান্ত নেবে। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা কলেজ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য সংশ্লিষ্ট সবাইকে 3 মাস ব্যাপী পরিকল্পনা নিয়ে সেবা গ্রহীতাদের জন্য কিছু কাজ সম্পন্ন করে যাওয়ার আহ্বান জানালেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কনভেনশনে আহ্বান জানান তিনি।
বলেন একটি উদ্যোগ যদি হাসপাতাল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনে তবে রোগীদের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এ সময় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণের উপর জোর দেন তিনি। বলেন সরকারি হাসপাতালে চাকরি যাওয়ার ভয় না থাকায় সেবাগ্রহীতারা কাঙ্ক্ষিত সেবা পান না। এজন্য প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন তিনি। আন্তর্জাতিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার দাবিকে কেন্দ্র করে আবারও উত্তাপ ছড়িয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যে। ভারতীয় বিমান বাহিনী প্রধানের দাবি, অপারেশন সিন্দুরে পাকিস্তানের 5টি ফাইটার জেট ধ্বংস করা হয়েছে। পাল্টা জবাবে পাকিস্তান এই দাবিকে হাস্যকর আখ্যা দিয়েছে। পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ক্ষোভ জানিয়ে বলেন, ভারতীয় রাজনীতিবিদদের ভুল সিদ্ধান্ত আড়াল করতে ব্যবহার করা হচ্ছে সামরিক কর্মকর্তাদের। বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনীর একটি বার্ষিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এয়ার চিফ মার্শাল এপি সিং। ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা, আধুনিকায়ন সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। এক পর্যায়ে দাবি করেন, আলোচিত অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের অন্তত 6টি সামরিক বিমান ধ্বংস করে ভারতীয় বাহিনী। পাকিস্তানের অন্তত 5টি ফাইটার জেট আমরা ধ্বংস করেছি। এর পাশাপাশি একটি গোয়েন্দা নজরদারি বিমানও ধ্বংস করা হয়েছে। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল ব্যবহার করে এখন পর্যন্ত এটা সবচেয়ে সফল হামলা। এর পাশাপাশি আমরা পাকিস্তানের সামরিক ঘাঁটিতেও হামলা করেছি। ধ্বংস করা হয়েছে একাধিক হ্যাঙ্গার, যেখানে যুদ্ধবিমানও ছিল। স্বভাবতই ভারতীয় বিমান প্রধানের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতীয় বিমান ধ্বংসের একাধিক প্রমাণ হাজির করেছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানি জেট ধ্বংসের কোনো নথি নেই দিল্লির কাছে। ভারতীয় বিমান বাহিনী প্রধান পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংসে যে দাবি করেছেন তা মিথ্যা এবং অযৌক্তিক। হাস্যকর বিষয় হলো এই যে ভারতের রাজনৈতিক নেতাদের ভুল এবং অদূরদর্শিতা আড়াল করা হচ্ছে সিনিয়র সামরিক কর্মকর্তাদের ব্যবহার করে। এ কারণেই 3 মাস পর হঠাৎ করে এই ধরনের দাবি করছেন ভারতীয় বিমান প্রধান। পাকিস্তানি বিমান বাহিনী ভারতের 6টি জেট, এয়ার ডিফেন্স সিস্টেম এবং একাধিক বিমান ঘাঁটি ধ্বংস করেছে। এই সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমাণ উত্থাপন করেছি আমরা। বিদেশি গোয়েন্দা নথিও হাজির করেছি আমরা। গেল এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় পাকিস্তান জড়িত দাবি করে সামরিক অভিযান অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারত। অন্যদিকে অপারেশন বুনিয়ানুন মারসুস নামে পাল্টা অভিযান চালায় পাকিস্তানও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। টেলিভিশনে লাইভ টেলিকাস্ট চলাকালীন সময় হঠাৎ স্ট্রোক করলেন সার্বিয়ার বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এবং জাতীয় সোশ্যালিস্ট পার্টির নির্বাহী ডার্কো গ্লিসিক। মঙ্গলবার টিভি পিঙ্ক নামের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন তিনি। এ সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু করলে এক পর্যায়ে অচেতন হয়ে যান। এ সময় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রীর তথ্যের বরাতে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি। গুরুতর এই অবস্থায় বিনিয়োগ মন্ত্রীর পাশে থেকে তাকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।